বালিগঞ্জ যেন বর্ণময়, যেন এক চতুর্ভুজ, কিন্তু সেই চতুর্ভুজের মধ্যে বিন্দু কে? বালিগঞ্জ যতই তৃণমূলের শক্ত গড় হোক, তিনি এই কঠিন চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসাবে নিতে চাইছেন এবং মানুষের মন বুঝতে চান। তিনি জানেন একদিকে শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, একদিকে শতরূপা রয়েছেন বিজেপির, একদিকে রোহন মিত্র রয়েছে কংগ্রেসের, কিন্তু তা সত্ত্বেও কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে লড়াইয়ে নেমে পড়েছেন। তুল্যমূল্য অ্যাডভান্টেজে শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। ভোটের হাওয়ার উত্তাপ বাড়তে 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 এখন চরমে পৌঁছেছে। এই উত্তাপ এত সহজে কমবে না, কমবে ৪ঠা মের পর। কারণ ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, অর্থাৎ ভোট গণনা, এবং তারপর রাজ্যে কারা সরকার গড়ছেন, কে তার বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হতে পারলেন, কে পরাজিত হলেন, এইসব হিসেব নিকেশ, এই সমস্ত হিসেব নিকেশ সমীকরণ তখন হবে। কিন্তু এখন উত্তাপ চরমে রয়েছে। রাজনৈতিক দলগুলো এখন মানুষের কাছে যাচ্ছেন প্রচারের কৌশল নিয়ে, এবং সেখানে নির্বাচনী ইশতেহার বলুন, সংকল্পপত্র বলুন, বা আগামী দিনের ক্ষমতায় এলে কি করা যাবে প্রতিশ্রুতিপত্র বলুন, সেই সব নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছেন। কেউ বলছেন ভাতা ডাবল দেব, কেউ বলছেন ভাতা 3 ডবল দেব, কেউ বা আবার বলছেন চাকরির বন্যা বইয়ে দেবো, এত চাকরির বন্যা বইয়ে দেবো কোনো বেকার যুবক থাকবে না এই পশ্চিম বাংলায়। কিন্তু একটা কথা বলুন তো, নির্বাচন আসলেই সব রাজনৈতিক দলের এই কথাগুলো মনে পড়ে? শুধু তৃণমূল কংগ্রেস নয়, বামেরাও তাই, বিজেপিও তাই, কংগ্রেসও তাই। সব দল এখন মানুষের মন পাওয়ার একটা নিবিড় চেষ্টা করে যাচ্ছেন, কিভাবে মানুষের মন পাওয়া যাবে এবং নিজেদের দিকে ভোটটাকে আনা যাবে। আজকে এমন একটা বিধানসভা কেন্দ্রের কথা আপনাদের কাছে আমরা বলবো, যে বিধানসভা কেন্দ্র শুরু থেকেই চর্চায়। রাজ্যের অনেক বিধানসভা কেন্দ্রে লড়াই হচ্ছে বটে, তবে অধিকাংশ জায়গাতেই ত্রিমুখী লড়াই, কিন্তু এই কেন্দ্রটাতে চতুর্মুখী লড়াই হচ্ছে। এবং কলকাতার এই কেন্দ্রের বিধায়ক, তিনি এবার রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন, তিনি বাবুল সুপ্রিয়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বাবুল সুপ্রিয় ছেড়ে যাওয়া বালিগঞ্জ কেন্দ্র, সেই কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনের সমীকরণটা কেমন, চতুর্মুখী লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে, প্রার্থীরা কারা, এবং কিভাবে ভোটের হাওয়া এখানে গ্রাস করছে সাধারণ মানুষকে, কে রায় দেবে এবং কোন দিকে রায় যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে ভোটের হাওয়াতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, চলুন একবার দেখা যাক। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4 প্রার্থীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক। যখন খুশি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করতে বলেছেন সেটাই করেছেন। কখনো শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি খড়দায় দাঁড় করিয়েছেন, কখনো শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুরে দাঁড় করিয়েছেন, কখনো শোভনদেব চট্টোপাধ্যায়কে রাসবিহারীতে দাঁড় করিয়েছেন, আবার এখন বালিগঞ্জে। শোভনদেব চট্টোপাধ্যায় যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। যে কথা প্রথমেই বললাম, যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, এবং দল যখন তাকে যেভাবে কাজ করতে বলেছে সেভাবে কাজ করেছেন। শোভনদা রিজাইন করে দিন, রিজাইন করে দিয়েছেন। শোভনদা ভোটে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে পড়েছেন। রাজ্যের মন্ত্রীও থেকেছেন, এক একটা সময় এক একটা দপ্তর সামলেছেন সেই শোভনদেব চট্টোপাধ্যায়, দলের বিশ্বস্ত সৈনিক। এবার বালিগঞ্জ কেন্দ্র থেকে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার বিপরীতে ভারতীয় জনতা পার্টির কে রয়েছে? ভারতীয় জনতা পার্টির যিনি রয়েছেন তিনি অত্যন্ত ভালো বক্তা, টিভি ডিবেটে এসে একেবারে একা লড়ে নেবেন এই মনোভাব রাখেন। দীর্ঘ সময় ধরে ভারতীয় জনতা পার্টি করছেন, কিন্তু এবার তিনি নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন। ভারতীয় জনতা পার্টি
তাকে বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে তিনি ডক্টর শতরূপা। আপনারা দেখতে পাচ্ছেন শতরূপাকে, বিজেপির প্রার্থী, স্বচ্ছ ভাবমূর্তির। তিনি আশাই করেননি যে 2026-এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য তার নাম ঘোষণা হয়ে যাবে। নির্বাচনী লড়াইয়ে নেমে পড়েছেন। তিনি বলেছেন বালিগঞ্জ যতই তৃণমূলের শক্ত গড় হোক, তিনি এই কঠিন চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসাবে নিতে চাইছেন এবং মানুষের মন বুঝতে চান। একটিবার শুধু বালিগঞ্জের মানুষ বিজেপিকে সুযোগ দিক, তারপর কাজ করে বুঝিয়ে দেব, একথা বলছেন শতরূপা। আর অন্যদিকে রয়েছেন কংগ্রেসের প্রার্থীকে, তিনিও একজন ফ্যাক্টর। তার বাবা কংগ্রেসের রাজনীতিতে বলা যেতে পারে একজন দোর্দণ্ড প্রতাপ নেতা, সোমেন মিত্রর কথা বলছি। সেই সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র, তাকে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। একটা সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর চৌধুরী। সেই সময় অধীর চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে চিঠি দিয়ে সরে গিয়েছিলেন রোহন মিত্র। তবে কংগ্রেস ছাড়েননি সোমেন পুত্র রোহন, ধৈর্য রেখেছিলেন। শুভঙ্কর সরকার পরবর্তীকালে কংগ্রেসের সভাপতি হয় এবং এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস যেখানে একা লড়ছে, সেখানে বালিগঞ্জ কেন্দ্রে রোহনকেই ফিটেস্ট ক্যান্ডিডেট মনে হয়েছে। তাই সোমেন মিত্রর পুত্র রোহন মিত্রকে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে। ফলে রোহনও কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির, যুব সমাজের প্রতীক। ফলে কংগ্রেসের যুব ভোট তার দিকে কতটা যাবে এবং বালিগঞ্জে একেবারে তৃণমূলের শক্ত দুর্গে কতটা হাত চিহ্ন দাপট দেখাতে পারবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চতুর্থ জন প্রার্থীর কথা বলবো। তিনি রাজনীতিতে নবাগতা, একেবারে নতুন, কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছেন তিনি জানেন একদিকে শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, একদিকে শতরূপা রয়েছেন বিজেপির, একদিকে রোহন মিত্র রয়েছে কংগ্রেসের, কিন্তু তা সত্ত্বেও কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে লড়াইয়ে নেমে পড়েছেন। এদের তিনজনের থেকে বয়সে অনেক ছোট, রাজনৈতিক অভিজ্ঞতাও কম, কিন্তু দল মনে করেছে বালিগঞ্জে এই নতুন মুখকেই দরকার। তিনি আফরিন বেগম, তাকে এবার প্রার্থী করেছে সিপিআইএম। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। তিনি বলছেন কঠিন চ্যালেঞ্জ হয়তো হতে পারে, কিন্তু এই কঠিন লড়াই লড়তে ভালো লাগে, বলছেন আফরিন। কঠিন লড়াই লড়তে ভালো লাগে। এই কেন্দ্রের মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে, এই কেন্দ্রের মানুষ রাজনৈতিক চমকের বিরুদ্ধে রায় দেবে, এই কেন্দ্রের মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে, এই কেন্দ্রের মানুষ ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে রায় দেবে। এ কথাই বলছেন আফরিন বেগম। তিনি বলছেন তিনি কার থেকে কতটা বয়সে ছোট বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে বয়সে ছোট বলেই তিনি ভোট পাবেন না, এমনটা নয়। আসলে তিনি দলের প্রতীক হিসাবে কাজ করছেন। আসলে এখানে কাস্তে হাতুড়ি সব, বলছেন আফরিন। কিন্তু অঙ্কটা কি? এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোথায় দাঁড়িয়ে রয়েছে বামেরা? ভোট শতাংশ কত আছে তাদের? কত রয়েছে কংগ্রেসের? কত আছে শাসক দল তৃণমূলের? কি অবস্থা ভারতীয় জনতা পার্টির? চতুর্মুখী লড়াইয়ে বালিগঞ্জ যেন বর্ণময়, যেন এক চতুর্ভুজ, কিন্তু সেই চতুর্ভুজের মধ্যে বিন্দু কে? বালিগঞ্জে চতুর্ভুজের লড়াই। চলুন আমরা একটু ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে যাই। 2021-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছিল একবার দেখে নিন। এই ভোট শতাংশ রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রে এমন ভোট পেয়েছিল কিনা তৃণমূল, সেটা বলা যাবে না, কিন্তু বালিগঞ্জ একেবারে শিওর শট থেকেছে সবসময় তৃণমূল কংগ্রেসের দিকে। বালিগঞ্জে তৃণমূল ভোট পেয়েছিল 2021 সালে 70.60%। সেখানে ভারতীয় জনতা পার্টি 20.68%। বাম এবং কংগ্রেসের জোট, বাম কংগ্রেস মিলিয়ে একা নয়, 5.61%। অন্যান্যরা পেয়েছিল 3.11%। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত বড় ব্যবধানে নিশ্চিতভাবে এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। আমরা আগেই বলেছি যে এই বালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি,
কলকাতায় যদি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন নিয়ে আলোচনা হয় তাহলে বালিগঞ্জ তার মধ্যে অন্যতম, এবং শাসক দল তৃণমূল কংগ্রেস জানে ওখানে কলা গাছকে দাঁড় করিয়ে দিলেও জিতবে। এরকম কনফিডেন্ট তৃণমূল কংগ্রেসের লড়েছে, এরকমভাবেই তৃণমূল কংগ্রেস ভাবে। বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানোর সময়ই তৃণমূল কংগ্রেস ঠিক করে নিয়েছিল যে বালিগঞ্জে কাকে লড়াবেন। লোকটাও নিশ্চিত, দলের অনুগত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপি চেয়েছিল যে এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মহিলা প্রার্থীকে সামনে রেখে বালিগঞ্জে একটা আলাদা ফলাফল হবে, তাই শতরূপাকে তারা সামনে নিয়ে এসেছে। সিপিএমও দেখুন মহিলা মুখকে সামনে নিয়ে এসেছে, আফরিন বেগম। কংগ্রেস যদিও মহিলা মুখের পথে হাঁটেনি, তবে সোমেন মিত্রর পুত্র রোহন মিত্রকে সামনে এনে লড়াইটাকে একটা হাড্ডাহাড্ডি জায়গায় নিয়ে যেতে চাইছে, যাতে চতুর্মুখী লড়াই হয়। 2024 লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলাফলটা কেমন ছিল, কে লিড পেয়েছিল, কোথায় দাঁড়িয়ে আছে সবাই আমরা একটুখানি বোঝবার চেষ্টা করি। 2024 লোকসভা নির্বাচন, বালিগঞ্জের বিধানসভা ভিত্তিক ফলাফল। তৃণমূল কংগ্রেস একই রকমভাবে 60.39% ভোট পেল, যদিও 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 70%-এর ওপর। 10% ড্রপ হলো, সেখানে তৃণমূল পেল 60.39, অর্থাৎ 60.39। বিজেপির ভোট শতাংশ যেখানে ছিল 10% 2021 বিধানসভা নির্বাচনে, 2024 লোকসভা নির্বাচনের নিরিখে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ 25.03। বাম কংগ্রেস, আবার বলবো বামেরা একা নয়, কংগ্রেসও একা নয়, ঐক্যবদ্ধভাবে 12.12। এবারে আমি ধরে নিলাম এই পার্সেন্টেজটা এরকম যদি হয়, 6% বামেরা, 6% কংগ্রেস। এটা হলে কিন্তু লড়াই খুব একটা হাড্ডাহাড্ডি হবে না, লড়াই কিন্তু হবে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। অন্যান্যরা পেয়েছিল 2.46%। ফলে এবারে যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিপিএমকে যেতে হয়, অন্তত একাই 12% যদি সিপিএম পায়, কারণ এবার কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, তাই একা যদি সিপিএম 12% ভোট পায়, তাহলে কিন্তু বালিগঞ্জ কেন্দ্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। সেখানে যদি আবার কংগ্রেসও 10-12% পায়, অর্থাৎ দুজনের মিলিয়ে যদি 24% হয়, তাহলে কিন্তু এই তৃণমূলের ভোট শতাংশ একটা ড্রপ করার সম্ভাবনা থাকবে এবং বিজেপির ভোট শতাংশ খানিকটা গ্রো আপের দিকে যাবে। কিন্তু তুল্যমূল্য অ্যাডভান্টেজে শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। যদিও বিজেপি মনে করছে এই কেন্দ্রে এবার পরিবর্তন হবে। যে 25% ভোট রয়েছে, বিজেপি মনে করছে এবার তারা এই কেন্দ্রে অনেক ভালো ভোট পাবে এবং অবশ্যই স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের একটা এফেক্ট বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে। ফলে এই এফেক্টের প্রভাবে বিজেপির ভোট শতাংশ বাড়বে এবং তৃণমূলের ভোট শতাংশ কমবে বলে মনে করছে বিজেপির একাংশ। আপনারা কি মনে করছেন? শোভনদেব চট্টোপাধ্যায় নাকি শতরূপা, রোহন মিত্র নাকি আফরিন বেগম, কার দিকে পাল্লা ভারী? চলুন আপনারা আপনাদের মতো করে মতামত জানান, কমেন্ট বক্সে জানান বালিগঞ্জ কেন্দ্রে কার দিকে পাল্লা ভারী, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। চতুর্মুখী লড়াইয়ে আপনি কাকে দেখতে পাচ্ছেন বিধায়ক হওয়ার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছে? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। আজকের মতো ভোটের হাওয়া এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভোটের হাওয়ার পরবর্তী পর্ব নিয়ে। আজকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়া আপনাদেরকে জানিয়ে দিলাম। আপাতত বিদায় নিচ্ছি।